আলহামদুলিল্লাহ আজকে তৃতীয় রমজান। যদিও প্রথম রমজানে কিছুই করতে পারিনি অসুস্থতার কারণে, কিন্তু দ্বিতীয় রমজানে আলহামদুলিল্লাহ সবকিছুই করলাম আর সবাই মিলে একসাথে ইফতার করলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম বিকেলবেলা রান্না বান্না দিয়ে। আজকে আমি রান্না করব হাঁস, শুধু হাঁসের মাংসই রান্না করব, কারণ রমজানের দিনে বেশি কিছু রান্না করলে একদমই খাওয়া হয় না, শুধু নষ্ট হয়, মানে একদিনের খাবারটা আরেকদিন থেকে যায়, তাই শুধু একটা পদ তরকারি রান্না করব। তো যাই হোক, এখানে কিন্তু আমি সমস্ত মশলাগুলো কষিয়ে নিয়েছি আর মশলাগুলো কিন্তু আমি শিলপাটায় বেটে নিয়েছি, কারণ শিলপাটায় বেটে নেওয়া মশলা দিয়ে কিন্তু যে কোনো কিছু রান্না করলে অনেক বেশি মজা হয়। যদিও আমি সবসময় ব্লেন্ডার করেই ফ্রিজে রেখে দেই, কিন্তু ফ্রিজে রাখা ছিল না বলেই ইদানিং আমি একটু শিলপাটায় বেটেই রান্না করে নিই। তো যাই হোক, এখানে কিন্তু আমি হাঁসের মাংসটাকে আগে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি মশলার সাথে। আর প্রথমে আমি ভাবছিলাম যে একদমই সাথে আলু দেব না, কিন্তু আমার হাজবেন্ড আর আমার বাচ্চারা বলছিল যে আলু দিয়েই খাবে, তো পরে একটু আলু কেটে নিলাম, তো আলুটা পরে দিয়ে দেব। আর এখানে সবকিছু গুছিয়ে নিয়েছি আমি ইফতার বানানোর জন্য। আর হাঁসটা যেহেতু অনেকটা বুড়া ছিল, মানে একদম হাঁসটার পেটে ডিমও ছিল, তাই হাঁসটা কিন্তু অনেক শক্ত। তো অনেকক্ষণ সময় নিয়ে আমি হাঁসটা সেদ্ধ করেছি আর একদম খুব ভালো করে একটু সেদ্ধ করে তারপর দিয়ে দিলাম আলু। এখানে আমি আলুটা অল্প করেই দিয়েছি, কারণ আমার কাছে কেন জানি না নতুন আলুটা একটুও খেতে ভালো লাগে না, সবসময় পুরানো আলু কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার হাজবেন্ড আর বাচ্চাদের জন্য এটুকু আলু দিলেই যথেষ্ট। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের জন্য পানি। এই পানিটাও কিন্তু গরমে দিলাম। আমার ভিডিও যারা দেখেন সবাই অবশ্যই জানেন যে আমি রান্নার সাথে সবসময় গরম পানিটাই ব্যবহার করি। এখন একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করতে বসিয়ে দিলাম। আর পাশে চুলাতে কিন্তু আমি ছোলা বুটটাও বসিয়ে দিয়েছি, একটু বেশি করেই বসিয়ে দিয়েছি ছোলা বুট। ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আবার হাঁসের মাংসটা প্রায় হয়ে গেছে, তাই আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে আর অল্প কিছুক্ষণ রান্না করে নেব, একদম ঝোলটা আর একটু শুকানো পর্যন্ত। তারপর চুলাটা অফ করে আমি নামিয়ে নেব। আর এই মাংসটা যেহেতু আমরা রাতের দিকে খাবো, তাই আমি একটু ঝোল সহকারী রেখে দেব, যেন রাতে গরম করার পর একটু ঝোলটা ঘন হয়ে যায়। এদিকে আমার হাজবেন্ড কিন্তু আমাকে সহযোগিতা করছে, এই যে আলুর চপ বানানোর জন্য আলুগুলো খুব সুন্দর করে মাখিয়ে দিয়েছে আর এখন ছোট ছোট করে আলুর চপে শেপ দিয়ে দিচ্ছে। আর এখানে এই যে আমি বেগুনি আর কুমড়ার চপটাও করার জন্য কেটে নিয়েছি, এখানে বেসনটাও আমি গলিয়ে নিয়েছি। এখন আমি এখানে কুমড়োর চপগুলো ভেজে নেব আর বেগুনের চপগুলো ভেজে নেব। প্রথমের চপটা কেন জানি না একদমই ফোলেনি, হয়তো তেলটা কম গরম ছিল, কেন জানি না। আর কুমড়ার চপের সাথে কিন্তু বেগুনের চপটা আমার বেশি ভালো লাগে। এমনিতে কুমড়ার চপ বেগুনের চপ কিন্তু ভাজলে অনেকটা পরিমাণ তেল খায় আর খাওয়ার পরে কিন্তু অনেকটা পরিমাণ গ্যাসও বেড়ে যায়। আর দেখেন প্রথমে চপটা কিন্তু আমার একদমই ফোলেনি, মাশাআল্লাহ এগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলে একদম বালিশের মতো হয়ে গেছে। তো চপগুলো আমি একটা পাশে ভেজে নিচ্ছি আর আরেকটা চুলায় কিন্তু আমি এখানে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এই পেঁয়াজগুলোর ডালটাও কিন্তু আমার হাজবেন্ড খুব ভালো করে মেখে দিয়েছে, যেহেতু মরিচের জিনিস আমি মাখালে আমার হাত জ্বলায়, তাই সবকিছু আমার হাজবেন্ড মেখে দিয়েছে, শুধু আমি ভেজে নিয়েছি। তো তাড়াহুড়া করার কারণে আমি সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। যে আলু চপগুলো ভেজেছিলাম, আরো অনেক কিছু করেছিলাম, ওগুলো আর ভিডিও করা হয়নি। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।